এখন আমি আপনাদের সাথে ইন্টারভিউ দেওয়াতে ব্যস্ত। কি কি কাজে ব্যস্ত আছেন সেটাই মানে? আমি এখন মানে কি বলবো, প্রচণ্ডই ব্যস্ততা। এমনিতেই আমি মানে অলওয়েজ আমি হচ্ছে গিয়ে আর্লি রাইজার, আমি অনেক সকালবেলা উঠি, তখন থেকেই আমার কাজ শুরু হয়ে যায়। এবং এখন যেটা করি, প্রথমেই আমার কাজটা হচ্ছে আমার বই নিয়ে বসা। কারণ হচ্ছে একটা যেটা আমার ছোট গল্প সংকলন, সেটা অলরেডি কমপ্লিটেড এবং এটা আমি আমার এডিটারের কাছে পাঠিয়ে দিয়েছি, কিন্তু বন্দিনী 2 এখনও শেষ হয়নি। তো এটা নিয়ে আমি যথেষ্ট টেনশনে আছি, তো ওটা নিয়ে এখন বেশি কাজ করছি। তারপর তো চেম্বার আছে, এভরি অল্টারনেট ডে তো অপারেশন মানে সার্জারি আছে। আমার বাসার কাজ করতে হয়, প্রতিদিন রান্না করতে হয়, কারণ আমার মা সিক। তো এই সব মিলিয়ে অনেক ব্যস্ত। যেহেতু বন্দিনীর কথা বললেন, বন্দিনী 2-তে কি কি থাকবে? গল্পের মধ্যে কি ভিন্নতা আসবে নাকি? আসলে বন্দিনী 1 মানে আমি কারাগার থেকে বের হওয়ার পরপর লেখা হয়েছিল, তো অতটা ইলাবোরেটলি আমি লিখতে পারিনি। মানে এক একটা নারীর ঘটনা, সাথে সাথে যে একটা সামাজিক বিশ্লেষণ বা একটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, সেটা অত প্রিসাইজলি আমি করতে পারিনি, হ্যাঁ, ফুটিয়ে তুলতে পারিনি। তো আমার মনে হয় যে এবারের ঈদে মানে এই যে জিনিসগুলো আরও প্রিসাইজড অ্যান্ড আরও ইলাবোরেটেড থাকবে। আমি তো আল্লাহর রহমতে এবং আপনাদের সহযোগিতায় মানে বন্দিনী আমি মনে করি যে অনেক অনেক বেশি পপুলার হয়েছে। তো 4টা মুদ্রণ, আমি একজন নতুন লেখক, এবং মানে লেখক আমি নিজেকে বলবো না, লেখক হওয়া মানে একটা বই লিখেই কেউ লেখক হয়ে যেতে পারে না। তবে লিখেছি প্রথম হিসাবে 4টা মুদ্রণ চলে গেছে, এটা আমার জন্য একটা অনেক বড় একটা ব্যাপার, আল্লাহর রহমত বলে আমি মনে করি। আমি একদিন আমার বাবার সাথে বইমেলায় গিয়েছিলাম, তো আমি অনেকেই সেদিন আপনারা গণমাধ্যম কর্মীরা ছিলেন। তো আমার আব্বা পুরো ব্যাপারটা পর্যবেক্ষণ করলেন। তো আমার আব্বা সরকারের অতিরিক্ত সচিব হয়ে রিটায়ারমেন্টে গিয়েছেন। তো উনি আমাকে বলল যে মা, আমি জীবনে এত কাজ করেছি, সারা জীবন কাজ করেছি, এত বড় পদে ছিলামও, কিন্তু কেউ কখনো আমার অটোগ্রাফ নেয় নাই, অথচ আমার মেয়ের অটোগ্রাফ সবাই এমনভাবে নিচ্ছে, আমার কাছে খুব অবাক লাগতেছে যে কি এটা দেখছি আমি। তো আমি আর নিজের অনুভূতিটা মানে বলবো না, আমার আমি মনে করি যে আমার আব্বার এই কথাটাতেই আপনারা আমার অনুভূতিটা বুঝে গেছেন। মানে ইট ওয়াজ ট্রিমেন্ডাসলি মানে আনবিলিভেবল। আপনার 2টা পেশা, একটা হচ্ছে এখন আপনি ডক্টর প্লাস লেখক। মানুষ আপনাকে কোন পরিচয়ে বেশি পছন্দ করে, কোনটাতে বেশি ভালোবাসে? মানুষ আমাকে, আমার মনে হয় যে অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ সার্জন এবং অ্যাজ এ রাইটার, এই এগুলাই তো মানুষ আর কি বেশি পছন্দ করে। হ্যাঁ, যারা আমাকে সাবরিনার কে বোঝে, হ্যাঁ, তারা আমাকে এভাবেই পছন্দ করে। আর মিডিয়াতে যেসব রং ঢং করা ভিডিও আসে ভিউজের জন্য, সেগুলোর ভিউয়াররা হয়তো আমাকে ওভাবে পছন্দ করে। এখন এটা আসলে যার যার ব্যাপার। আচ্ছা, আপনি আসলে কোন পরিচয়টাতে মানে কমফোর্টেবল ফিল মনে করেন? আমি আমার পরিশ্রমে, হ্যাঁ, আল্লাহর রহমতে এবং আমার প্রচণ্ড পরিশ্রমে আমি হচ্ছে সবসময় এটা বলি যে আমি বেস্ট স্কুল, বেস্ট কলেজ, বেস্ট মেডিকেল কলেজ এবং বেস্ট মেডিকেল ইউনিভার্সিটি থেকে পাশ করে একজন বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জন হয়েছি। এটা আমার হওয়া, এটা আমার ইচ্ছা, এবং আমি প্রচণ্ড পরিশ্রম করে অলরেডি আমি বই লিখেছি এবং লিখছি। এটা হচ্ছে আমি, এটাই আমার পরিচয়। আর যেটা আপনারা মানে ভিউজের জন্য দেখানো হয় বা ভিউয়ার্সরা যেটা পছন্দ করে, সেটা কিন্তু আমি না, ওটা আসল সাবরিনা না। এই বিষয়টার আমি পুরো মানে সবই তো আল্লাহর ইচ্ছায় হয়, কিন্তু পুরো কৃতিত্ব আমি দেব গণমাধ্যম কর্মীদের। কারণ আমি একজন খুবই সাধারণ সাবরিনা, এই সাধারণ সাবরিনাকে যে মানুষের কাছে মানুষের মোবাইলে পৌঁছেছেন, যে মোবাইল খুললেই সাবরিনাকে দেখা যায়, মানুষ আলোচনা করার সুযোগ পায় বা সমালোচনা করার সুযোগ পায়, যাই পাক, কিন্তু দেখা তো যায়। তো ওই দেখার সুযোগটা আপনারা করে দিয়েছেন, এই জন্য এটা কৃতিত্ব আপনাদের। আমার মনে হয় সেই সম্ভাবনা আর নাই, হ্যাঁ, কারণ একদম সাবরিনার সাথে বা সাবরিনার সাথে মেলে ওরকম ক্যারেক্টার আমি ওরকম পাবো বলে আমার মনে হয় না। একসময় স্বপ্ন দেখতেন নায়িকা হওয়ার?
আসলে স্বপ্ন কিন্তু মানুষ অনেকেই দেখে, যেমন অনেক ছোটবেলায় এরকম স্বপ্ন দেখছি, ওই যে ক্যান্ডি ফ্লস আছে না, যে গোলাপি গোলাপি মানুষ খায়, ওটা আমি বিক্রি করতেছি রাস্তায় রাস্তায়, এরকম স্বপ্ন আমি দেখছি। তো সেই স্বপ্নকে বলা যাবে না যে কোনো আসল স্বপ্ন। আমার এইমই ছিল যে আমি একজন চিকিৎসক হব, মানে এটা আমার বাবা মা এমনভাবে আমার মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন যে এটা ছাড়া অন্য কিছু বিকল্প চিন্তা মাথায় আসার কখনো কোনো সুযোগই হয়নি। যে মানে মিলিয়ন ভিউ বা ভাইরাল হওয়ার মানে হচ্ছে কিন্তু দুটা কারণে হয়। আমি মনে করি অনেকে ভাইরাল হওয়াটাকে বা ভিউজ হওয়াটাকে নেগেটিভভাবে দেখেন, কিন্তু আমি মনে করি যে কিছু তো ব্যাপার আছে, নাহলে 18 কোটি মানুষের মধ্যে আপনি 18 জনকেই কেন দেখছেন? তো আমার মনে হয় যে কিছু তো ব্যাপার থাকে, তবে কেউ দেখেন এন্টারটেনমেন্টের জন্য, মানে অ্যাবসলিউট এন্টারটেনমেন্ট, কেউ দেখেন হচ্ছে কিছু শিক্ষণীয় জিনিসের জন্য, আর একটা বিশেষ কিছু মানুষ দেখেন গালাগালি করার জন্য। থাকে না যে আমার মন ভালো নাই, কাউকে গালি দিতে পারলে ভালো লাগবে, তা আমি সাবিনার ভিডিও খুলে দিলাম একটু গালি, তো এই জন্য। তো এখন কি কারণে দেখছে, কিন্তু দেখছে, এটার জন্য আমি কৃতজ্ঞ। ভালো লেগেছে কোন সিনেমাটি আপনার কাছে বেশি ভালো লেগেছে? তুফান। তুফান অ্যাকশনের জন্য ভালো লেগেছে নাকি তার গেট আপ লুকিং দেখে? এভরিথিং, মানে একটা সিনেমা, মানে একটা মুভি যখন সাকসেসফুল হয় তার পিছনে অনেক কিছু থাকতে হয়। হ্যাঁ, একটা সিঙ্গেল ব্যাপার কিন্তু মুভিটাকে টেনে নিয়ে যেতে পারে না। তো আমি মনে করি যে এভরিথিং, তার অ্যাটিটিউড, লুক, অ্যাজ ওয়েল অ্যাজ ওখানকার যা অন্য যে যারা ছিলেন আর্টিস্ট ছিলেন তারা সবাই, এবং সিনেমাটোগ্রাফি অ্যাজ ওয়েল অ্যাজ কোরিওগ্রাফি, এগুলো সবই। তুফান সিনেমার গান কেমন লেগেছিল? উড়া দুরা এবং দুষ্টু বুকে। সুন্দর গান, তো তেমন আমি বুঝি না, তবে সুন্দর লেগেছে, খুবই সুন্দর। গানটি কি আমাদেরকে দু লাইন শোনাতে পারবেন দর্শকদেরকে? আমি দর্শকদেরকে এতটা ইরিটেট করতে চাই না। হ্যাঁ, মানে আমার গান শুনলে, আপনারাও ভক্ত শ্রোতা রয়েছে এখন অনলাইন প্ল্যাটফর্মে, সেহেতু তাদের উদ্দেশ্যে তো আপনি একটু গাইতেই পারেন। তাদের উদ্দেশ্যে আমি ওই একটা গল্পই বলবো যে আমি যখন ছোটবেলায় গান শিখতাম নজরুল একাডেমিতে, তো আমার মা নাছোড়বান্দা টাইপের, মানে আমাকে সবই শিখিয়েছেন উনি। তো আমি যখন ওই যে স্যার হারমোনিয়ামটা নিয়ে বসতেন, একজন করে আসতাম আর 4 লাইন গান গেতে হবে যাতে পরীক্ষা। তা আমি যখন আসতাম শুরু করতাম, তখন আমার স্যার বলতেন, থাক মিষ্টি, তোকে আর গাইতে হবে না। মানে বোঝেন তাহলে কি অবস্থা। তাহলে আমি আর আমার গান নিয়ে দর্শকদের সামনে উপস্থাপিত হতে চাই না। আচ্ছা আপু, আমরা গণমাধ্যমে আসলে যেটি লক্ষ্য করি, আপনাকে ডক্টর পরিচয় হচ্ছে যারা আপনার ফ্যান ফলোয়ার রয়েছে তারা হচ্ছে আপনাকে অ্যাক্টর কিংবা হচ্ছে মডেল হিসেবে দেখতে চায়, আসলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ডক্টর পরিচয়টা এবং আমি যে লিখছি এই পরিচয়টা, এবং আমি যে মানে বন্দিনীদেরকে নিয়ে কাজ করছি, এটাই হচ্ছে আসল সাবরিনা। আপনারা যদি আসল সাবরিনাকে দেখতে চান তাহলে এভাবে দেখবেন, আর যদি আপনারা নকল সাবরিনাকে দেখতে চান তাহলে ওই লোকে দেখবেন রং ঢং করা অবস্থায়। এখন যার যেটা চয়েস। আচ্ছা, আপনি কি দুটোটাতেই পারফেক্ট? যেটা বললেন যে আপনি আসলে নিজেকে ডক্টরি পরিচয়টাকে আসলে বিয়ার করতে পছন্দ করেন, আর যারা হচ্ছে আপনাকে মডেল কিংবা অ্যাক্টর হিসেবে দেখতে চায় সেই পরিচয়টিকে আপনি বিয়ার করতে স্বাচ্ছন্দ্য করেন কিনা? না, আমি তো আসলে মডেল লোক দিতেই পারি না, কারণ হচ্ছে যে যেটা সারা জীবন সাধনা করে মানুষ শেখে, সারা জীবন সাধনা করে আমি কার্ডিয়াক সার্জন হয়েছি, ওটাই আমি পারি। হ্যাঁ, মডেল লোক তো আমি পারি না বলেই মানুষ দেখে যে দেখি কি করতেছে। ওইসবে আমি অতটা তো বুঝতাম না, মানে এবং বললাম তো আমার বাবা মা, বিশেষ করে আমার মা আমার মাথার মধ্যে এমনভাবে ঢুকিয়ে দিয়েছিল ডাক্তার হতে হবে, তো আমি মাথায় রাখছি যে আমাকে ডাক্তারই হতে হবে। তবে আরেকটু যখন মানে বড় হলাম বা বুঝতে শিখলাম, তখন থেকে আমার ইচ্ছা যে আমি রাজনীতিতে আসবো, এটা আমার ইচ্ছা ছিল। কিশোর বয়সের কোনো ঘটনা, কোনো স্মৃতি এরকম বলার মতো এরকম কিছু আছে? কোনো স্মৃতি নাই, খালি আমার একটাই স্মৃতি, আমি বসে বসে পড়তেছি, আমার আম্মা বেদ হাতে নিয়ে আমার পাশে বসে আছে, আমি পড়তেছি আর পড়তেছি, আমার সামনে পরীক্ষা, এটা ছাড়া আমার কোনো থাকে না মানুষের খুব
বন্ধুদের সাথে পিকনিকে যাওয়ার স্মৃতি, বা মেলায় বাবার সাথে বাবার হাত ধরে মেলায় যাওয়ার স্মৃতি, কত সুন্দর সুন্দর স্মৃতি থাকে না। আমার এরকম কোনো স্মৃতিই নাই। আমার শুধু আমার কাছে লাগে যেন পপির মতো। তা আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন যে আপনাকে পপির মতন লাগে? আমি তো আসলে ওনার কোনো সিনেমা দেখিনি, উনি আমি কিন্তু আসলে নট এ মুভি পার্সন। হ্যাঁ, মানে আমি মানে মুভি এই যে ইদানিং দেখছি, কিন্তু আগে কিন্তু কখনোই দেখি নাই। তো আমি যেখানে অনেক জায়গায় গিয়েছি, যেখানে অনেকখানেই আমি এটা শুনছি ওনারা পপির কথা বলছেন। হ্যাঁ, পরে আমি আউট অফ ইন্টারেস্ট মানে আমি এটা দেখছি যে ওনার পপি কে, তাহলে বলতেছে যেহেতু, তো দেখলাম যে পপি আসলে উনি আমার মতন, উনি আরও অনেক বেশি সুন্দর। আসলে আমি বলবো যে এত বড় একটা পট পরিবর্তন, এটা কিন্তু মূল চালিকা শক্তিই ছিল ছাত্ররা। হ্যাঁ, এবং বিভিন্ন মানুষ বিভিন্ন মতের ছিলেন, কিন্তু আমার মনে হয় যেটা যে যেই দিন মানে যখন থেকে সাইদ, মুগ্ধ, ফারহান, ফাইয়াজ, ইয়ামিন এদের মানে মানে গায়ে গুলি লাগলো না, গুলি চললো, সেদিন থেকে কিন্তু সবাই একসাথে হয়ে গেল, এবং সেদিন নতুন করে বাংলাদেশের ভাগ্য লেখা হয়ে গেল। কারণ আমাদের সন্তানদের, আমাদের ভাইদের গায়ে আমরা মানে তারা বুলেট বিদ্ধ হোক, এটা আমরা কোনো দিনই সহ্য করব না, এটা কোনো দিনই সহ্য করার বিষয় না। তো সকল দল মত তখন একদিকে হয়ে গেল। এখন এটার মধ্যে আমি মনে করি যে ছাত্রদের একটা বিশাল বড় অবদান ছিল। তো এখন ছাত্ররা এবং ছাত্র তো সবসময় যেমন যে কোনো ধরনের পরিবর্তন, সেটা 52 ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ, তারপর হচ্ছে যে আমরা যে এই যে আমাদের একটা ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হলো, যে 5ই আগস্টে নতুন পরিবর্তন হলো, সব কিছুর মধ্যে কিন্তু ছাত্রদের বিশাল ভূমিকা ছিল। এখন তারা যদি নিজেদের পড়াশোনা, ক্যারিয়ার সব কিছু ঠিক রেখে রাজনীতি করতে চায়, করতে পারে। এই বিষয়ে আমার মানে আমি তেমন বোদ্ধা নই, তেমন কিছু বলতে পারবো না। আচ্ছা, আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে এখনো উত্তরবঙ্গে কিন্তু প্রচন্ড পরিমাণে বন্যা হচ্ছে এবং মানুষ কিন্তু বিপদগ্রস্তের মধ্যে রয়েছে। আমি উত্তরবঙ্গেরই মেয়ে। সেই জায়গায় সমন্বয়ক যারা ছিল সাজিদ আলম কিংবা হাসনাত আব্দুল্লাহ, তারা কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করেছি ত্রাণের জন্য কিন্তু কোটি কোটি টাকা আসলে কালেক্ট করেছিল। সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তারা কিন্তু টাকাগুলো আসলে এই বিপর্যয়ের মধ্যে তারা খরচ করেনি, তারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে জমা করে রেখেছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় না ওনারা এটা করবেন, আমার এটা মনে হয় না। কারণ ওনারা যখন এই একটা আন্দোলনে নেমেছিলেন, তখন কিন্তু তারা জানতেন না যে তারা উপদেষ্টার পদ পাবেন বা একটা এরকম বড় পরিবর্তন আসবেন। তারা কিন্তু শুধু কোটাকে নিয়ে এগিয়েছিলেন। হ্যাঁ, তো তারা তো এবং যারা বুক পেতে দিয়েছে, যেমন সাইদ, মুগ্ধ, মানে আমি মানে বলছি যে এরকম অনেকে যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, তারা কি কোনো কিছু স্বার্থের জন্য করেছেন যে কবে আমি একটা পদে যাব? আর এরকম আমার এটা মনে হয় না, আমি এটা বিশ্বাস করি না। আচ্ছা আপু, এবার আপনি লাইফ স্টাইলে আসবো, ওই প্রশ্নটা থাকবে। এটা তো আসলে একটা ঘটনা বলি যে যখন আমরা কারাগারে ছিলাম, কারাগারের মানে আমার যে মরহুম স্বামী, সে তো অ্যারেস্ট হয়েছিলেন আমারও 1 মাস আগে। এরপর যখন আমি অ্যারেস্ট হলাম, তো যেখানে আমরা থাকতাম সেখানে আরও কিছু মানে অফিস করার জন্য কিছু ভাড়া নেওয়া ছিল। তো 9 মাস যখন পার হয়ে গেছে, তখন ওখানকার বাড়িওয়ালা, সেই কনফিডেন্স সেন্টারের বাড়িওয়ালা ভাড়া চুকানোর জন্য সব জিনিস নিলামে তুলে ফেললেন। হ্যাঁ, আমার মরহুম স্বামীর সই নিয়ে। তো সেইখানে আমার সমস্ত ড্রেস, যেটা আমার কালেকশনে ছিল, আমি ইউএসএ থেকে কিনেছিলাম বা কানাডা থেকে কিনেছিলাম, ইভেন আমার হচ্ছে কি স্যান্ডেল, সেগুলো পর্যন্ত নিলামে উঠে বিক্রি হয়ে গেছে। মানে আমি প্রকৃতপক্ষেই সর্বহারা হয়েছি। তো এখন সুবিধা হচ্ছে আমার মা অনেক শাড়ি পরেন, এখন আমি বিশেষ করে আম্মার শাড়িগুলোই বেশি পরি। আর ড্রেসের প্রতি সবসময় একটা আমার ক্রেভিং আছে, কিন্তু তাই বলে একদিন পরলে আরেকদিন পরি না, এটা বোধহয় ঠিক না। আপনি বললেন আপনি মরহুম স্বামী, উনি তো এখনো জীবিত আছেন, আপনি কেন মৃত? সেটা হয়তো আপনার জন্য জীবিত, কিন্তু আমার জন্য উনি মৃত। আর কি কখনো কথা হয়েছে? না, কথা বলার প্রশ্ন হচ্ছে না। একটা জীবিত মানুষ যেমন একজন মৃত মানুষের সাথে
কথা বলতে পারে না, কারণ আমি প্ল্যানচেটে বিশ্বাস করি না। তো সেরকম যেহেতু উনি আমার জন্য মৃত, সেহেতু উনার সাথে কথা বলার তার কোনো স্কোপ নেই। আমার বক্তব্য হচ্ছে আমার একটাই আইডি সাবরিনা মিষ্টি হুসেন, যেটা হ্যাঁ। তো এখন আমার আইডি থেকে যা পোস্ট করা হবে তার বাইরে যে জিনিসপত্র থাকবে অন্য আইডিতে, তার সেগুলোর পোস্টের দায়িত্ব আমার না। আমি শুধু এটাই বলতে পারি, এতটুকুই বলতে পারি। আচ্ছা আপু, আপনি তাহলে কোন এলাকার ছেলেকে আপনি বিয়ে করতেছেন? নরসিংদী। নরসিংদীর মানুষ কেন পছন্দ হলো আপনার? এক্সাম্পল। আসলে নরসিংদীর মানুষ পছন্দ হয়েছে তা না, তাকে বিয়ে করছি তার বাড়ি নরসিংদী। আর তারা অনেক ভালো, অনেক মানে তাদের যে কথা বলার স্টাইল আমার কাছে ভাল লাগে। তারা অনেক বকাবকিও করতে পারে, তো বকাবকিটা আমি শিখি নাই, এখন বকাবকিটা শিখে নিচ্ছি তার কাছ থেকে। তার মানে নরসিংদীর লোকরা বকাবকি করে? তাদের ভাষা যদি একটু বলতেন তারা কি ভাষায় কথা বলে? তারা প্রথমকে বলে ফয়লা, মানে ফয়লা এটা হয়েছিল এরকম। আর যে একটা ওয়ার্ড মনে করে দেন। ভাইরাল ভাইরাল যারা হচ্ছে আবেগপ্রবণ বা মানে অল্পতে হতাশ হয়, তাদেরকে তারা বলে হুতাশী। আচ্ছা বলেন, আপনি একটা মনে করে দেন না। ও আচ্ছা, কামের চেয়ে ঘামে বেশি, মানে যারা কোনো কিছু কাজ করার আগে একটু টেন্সড হয়ে যায়, সেটাকে বলে কামের চেয়ে ঘামে বেশি। তো মানে আমি শিখছি, আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে নরসিংদীর ভাষা। আসলে বাসায় মানে আমি আমার গুরুজনদের সাথে বা মানে, কিন্তু আমি অত বেশি বা আমার যখন বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে শ্বশুরবাড়ির মানুষের সাথে কিন্তু আমি এমন না। হ্যাঁ, আমি কম কথা বলি, এবং যখন আমি কোনো ফ্রেন্ডসদের সাথে কোথাও যেতাম আমি কিন্তু শুনি বেশি, বলি কম। এখন আপনারা গণমাধ্যম কর্মীরা তো আমাকে কোয়েশ্চেন করছেন, তখন তো আমাকে বলতেই হয়, তখন যদি আমি চুপ করে বসে থাকি তাহলে তো হয় না। কিন্তু এমনিতে যে আমি খুব বেশি বকর বকর টাইপের স্বভাবের তা না। আচ্ছা হচ্ছে গিয়ে মানে আমাকে দেখেন ভিউয়ার্স, তাদের জন্য আমি বলবো যে আপনারা আলোচনা করেন বা সমালোচনা করেন, হ্যাঁ আমার দুটাই ভালো লাগে, সত্যি কথা যেটা। কারণ হচ্ছে যে আমি এখন জেল খেটে পাথর হয়ে গেছি, আপনাদের একটা হাহা রিয়েক্ট অথবা একটা নোংরা কথা আমাকে কিন্তু ভাঙতে পারবে না। কিন্তু আপনি যে ভিউ করেন এবং আপনি যে কমেন্ট দেন, সেটার জন্য আমি কৃতজ্ঞ। আর গঠনমূলক সমালোচনা যারা করেন তাদের তো আমি অবশ্যই স্বাগত জানাই, কারণ তাদের কারণেই আমি অনেক কিছু, যেমন হচ্ছে যে আমার গলার ভয়েস আমি অনেক চেঞ্জ করে কথা বলার চেষ্টা করি, আমার গলার ভয়েস এমনিতে অনেক পাতলা। তো আমি মনে করি যে যারা আমাকে দেখেন তাদের সবার জন্যই, সবাইকে কাছে আমি কৃতজ্ঞ। তাদের জন্যই আজকে সাবরিনা মানে কে মানুষ প্রত্যন্ত অঞ্চলেও চেনে। যে আমি যেমন কক্সবাজারে একটা প্রত্যন্ত গ্রামে গেছি, একটা ছাপড়া দোকানে আমি খেতে বসেছি, সেখানে একজন বৃদ্ধ আমার জন্য কাঁঠাল নিয়ে আসছে, যে মা এই কাঁঠালটা খেলে আমার অনেক ভাল লাগবে। সে আমাকে চিনে, কারণ সে তার কাছে মোবাইল ছিল, সে আমাকে দেখছে। তো এটা আমার কাছে একটা অনেক 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 বড় ব্যাপার, হ্যাঁ অনেক বড় ব্যাপার। এই জন্যই আমি আমার সব ভিউয়ার্স যারা ভালো মন্তব্য দেন তাদের, এমন যারা খারাপ মন্তব্য দেন সবার কাছেই আমি কৃতজ্ঞ। আর আরেকটা কথা বলবো, মেয়েদের উদ্দেশ্যে বিশেষ করে বলতে চাই যে আপনারা রিসেন্টলি একটা ঘটনা দেখেছেন, মৌমিতা গ্যাংরেপ, যেটা খুবই একটা নারকীয় ঘটনা এবং আমাকে খুবই টাচ করেছে দেখে আমি ঘটনাটার কথা উল্লেখ করি সবসময়। সেই মেয়েটিকে তার কর্মস্থলে, সেই ডাক্তার মেয়েটিকে তার কর্মস্থলে রেপ করা হয়েছে এবং তার হাত চেপে ধরে রেখেছিল তারই এক নারী কলিগ। আমি যখন এই মামলাটাতে মানে আমাকে সম্পৃক্ত করা হয়, তখন আমারও দু একজন নারী কলিগ আমার সম্পর্কে কুৎসা রচনা শুরু করলো, ফর নাথিং। তাদের সাথে কিন্তু আমার কোনো শত্রুতা ছিল না। কাজে আমি আপনাদেরকে অনুরোধ করব, মেয়েদের ব্যাপারে কোনো কুৎসা রটানোর আগে দয়া করে একটু জেনে নিন এটা আপনার বলা উচিত হচ্ছে কিনা। কারণ কি জানেন, আপনার মন্তব্য বা আপনার একটা অসাবধান কথাবার্তার জন্য আরেকটা মেয়ে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স এবং সোশ্যাল হ্যারাসমেন্টের শিকার হয়। এই জন্য মেয়েরা প্লিজ মেয়েদেরকে ভাঙবেন না।